নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। দক্ষিণবঙ্গে আবারও পা ফেলছে মাওবাদীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এমনই একটি রিপোর্ট দিচ্ছে এবং সেই রিপোর্টে বলা হচ্ছে মাওবাদীরা আবারও জঙ্গলমহলে তারা পা ফেলছে। মূলত অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এখানে যে মাওবাদীরা এতদিন ধরে লুকিয়েছিল সেই মাওবাদীরা এবার আস্তে আস্তে আসছে, বিশেষ করে জঙ্গলমহলে। মাওবাদীদের আনাগোনা জঙ্গলমহলের অন্তত 3 জেলায়। অন্তত কেন্দ্রীয় গোয়েন্দা কমিটির রিপোর্ট সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে আস্তে আস্তে পাহাড়ের যেমন হাসছে বলে প্রচার করা হয়েছিল, জঙ্গলমহল যেমন হাসছে বলে প্রচার করা হয়েছিল, তেমন আর হচ্ছে না। এ ব্যাপারে রিপোর্ট জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সূত্রের খবর, ফেব্রুয়ারির শেষের দিকে সেই রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট শাখায় জমা পড়েছে। গোয়েন্দা সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে গত প্রায় 6 মাস সময় অন্ধ্রপ্রদেশের গোদাবরী, শ্রীকাকুলাম এবং ছত্তিশগড়ের সুকমা, দান্তেওয়াড়া, বস্তারের জঙ্গলে কেন্দ্রীয় বাহিনী, বিশেষ করে সিআরপিএফ এবং স্ট্র্যাকো এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় মাওবাদীদের খতম করার, মাওবাদীদের মেরুদণ্ড প্রায় ভেঙে দেওয়ার কাজ শুরু হয়েছে। মাওবাদীরা ছত্তিশগড়ের জঙ্গলকে আর সুরক্ষিত বলে মনে করছেন না। সেই কারণে দলের শীর্ষ ও মাঝারি নেতারা দেশের বিভিন্ন অংশ ছড়িয়ে গিয়েছে। রিপোর্টে এক্ষেত্রে আশ্রয়স্থল, অর্থাৎ কোথায় গিয়ে তারা গা ঢেকা দিচ্ছে, সেই আশ্রয়স্থল হিসেবে মহারাষ্ট্র ও তামিলনাড়ুর কথা বলা হয়েছে। এছাড়াও মাওবাদী নেতারা পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছেন রিপোর্টে বলা হয়েছে। শুধু তাই নয়, মাওবাদীরা সেখানে বৈঠকও করছেন। অন্যদিকে নবান্ন সূত্রে আমরা খবর পাচ্ছি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই জঙ্গলমহলের পাশাপাশি হুগলি ও মুর্শিদাবাদ জেলাকে মাওবাদীদের নিয়ে সতর্ক করা হয়েছে। তবে এ ব্যাপারে সরকারি মহলে বিশেষ কোনো তথ্য স্বীকার করা হয়নি, অর্থাৎ কোনো প্রেস কনফারেন্স, কোনো কিছু নেই। নবান্ন সূত্র আমাদের দাবি করছে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নজরদারি চলছে। জঙ্গলমহলের থানাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা বলছে ঝাড়খণ্ড ও ওড়িশার জঙ্গলের সঙ্গে এই রাজ্যের জঙ্গলের সংযোগ রয়েছে, ফলে তা মাওবাদীদের পছন্দের জায়গা হতেই পারে। তারা আরো বলছেন জঙ্গলমহলের 4 জেলার জনজাতির মানুষদের তাদের শাসক শিবিরের সঙ্গে যোগাযোগ থাকলেও বর্তমানে উৎসব আর সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া তাদের অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। গেরুয়া শিবির থেকেও মুখ ফুরিয়েছেন তারা। এই মুহূর্তে তরুণ প্রজন্ম, আদিবাসীদের যথেষ্ট ক্ষুব্ধ। সেই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছে মাওবাদীরা। বুঝতে পারছেন যে মাওবাদীরা এতদিন ধরে নাকি বাংলার বুক থেকে নিঃশেষ হয়ে গিয়েছে, যে মাওবাদীদের কথা বলা হয় যে জঙ্গলমহল হাসছে, সেই হাসির আড়ালে কি রয়েছে? মাওবাদীদের হাতছানি কি আবার আসছে? বীরভূমে কি রয়েছে মাওবাদীদের প্রভাব? জেলা তৃণমূল সভাপতি বীরভূমের অনুব্রত মণ্ডল, তাকে এই প্রশ্ন আমরা করেছিলাম, কারণ দেউচা পাচামিতে আমাদের ইনভেস্টিগেশন বলেছিল যে থাকতে পারে মাওবাদী প্রভাব। অনুব্রত মণ্ডল কি বললেন শুনবো। গোয়েন্দা রিপোর্টে একটা দেখা গেছে যে ওখানে মাওবাদী ছায়া রয়েছে, সেই বিষয়ে কোন টিভি? এনকে টিভি। হ্যাঁ, এনকে টিভি বাংলা। তোমরা কোনো তদন্ত করে পেয়েছো? তাহলে আগে তোমাদের টিভিকে তদন্ত করে তুমি প্রশ্নটা করো। ভাবুন, অনুব্রত মণ্ডল স্বমহিমায় ফিরেছেন, রাজার মতো গা এলিয়ে বলছেন কোন চ্যানেল? এনকে টিভি বাংলা। আচ্ছা, এনকে টিভি বাংলা আগে নিজে তদন্ত করুক। আরে অনুব্রত বাবু, আমরা কি হাওয়ায় কথা বলি নাকি? হ্যাঁ, সাংবাদিকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানেন না? তদন্ত করে বলছি। আপনার জেলার সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছিলেন দেউচায় মাওবাদী রয়েছে, বিজেপির মদতে সেই মাওবাদী ঢুকছে। আপনার দলের নেতা, আপনার জেলার সহসভাপতি, আপনার হিম্মত কি করে হয় আমাদের রিপোর্টারদের চোখ তুলে কথা বলতে? শুনুন মলয় বাবু আপনার দলের নেতা কি বলছেন। আমরা দেখাবো মাওবাদী প্রসঙ্গে মলয় মুখোপাধ্যায় কি বলছে। অনুব্রত মণ্ডল, তিনি যখন আমরা প্রশ্ন করলাম যে কি অবস্থা, তখন অনুব্রত মণ্ডল বলছেন কোন চ্যানেল?
আপনারা তদন্ত করুন। আরে কেন্দ্রীয় গোয়েন্দার রিপোর্ট বলছে মাওবাদীদের আনাগোনা বাড়ছে জঙ্গলমহলে। দেউচা পাচামিতে কয়েকদিন আগে আমরা শুনেছি তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় তিনি বলছেন বিজেপি মাওবাদীদের ঢোকাচ্ছে, আর অনুব্রত বাবু উল্টে প্রশ্ন করছে আমাদেরকে। অনুব্রত মণ্ডলকে যখন আমরা দেউচা নিয়ে বীরভূম নিয়ে প্রশ্ন করলাম, অনুব্রত মণ্ডল কি বলছেন মাওবাদী ইস্যুতে শোনাবো। অনুব্রত মণ্ডল। সেই দেউচা কেমন আছে? সব শান্তিপূর্ণ? দেখুন, দেউচাতে তো সব শান্তিপূর্ণ বলাটা ঠিক হবে কিনা জানি না, তবে দেউচাতে যে ডেভেলপমেন্ট হবে সেই ডেভেলপমেন্ট আটকাবার জন্যে বিজেপি বিভিন্নভাবে কখনো সিপিএমকে কংগ্রেস সাথে নিয়ে, কখনো কংগ্রেসকে সাথে নিয়ে, কখনো ঝাড়খণ্ড থেকে মাওবাদীকে সাথে নিয়ে ওই এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে, সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং সেই সময় অনুব্রত মণ্ডলের নেতৃত্বে সেখানে মানুষ এক জায়গায় হয়েছিল, তারপরে অনেক জল গড়িয়ে গেছে। এখন তো দেউচা পাচামি অনেক অবস্থা ভালো আছে এবং সেখানে আপনারা দেখে এসছেন নিশ্চয়ই, কাজ শুরু হয়ে গেছে। ব্যালাস্ট পাথর, সেখানে ব্যাসাল্ট যেটা স্টোন, সেটা ওঠার কাজ শুরু হয়ে গেছে এবং আগামী কিছুদিনের মধ্যেই সেখানে পাথর ইয়ে হবে, আপনার কমার্শিয়াল ভাবে সেটা প্রোডাকশন হবে। জঙ্গলমহলে খোদ তৃণমূলের নেতা বলছে, অনুব্রত মণ্ডল যদিও বলে আমরা নিজেদের মতো করে তদন্ত করি, আমরা তদন্ত করেছি অনুব্রত বাবু এবং মলয় বাবুই আমাদের বলছেন যে বিজেপি সেখানে মাওবাদী ঢোকাচ্ছে। জঙ্গলমহলে মাওবাদীদের প্রভাব দিয়ে তৃণমূল দায় করছে সিপিএম কে, আর সেখানকার আম জনতা, আদিবাসী, তারা কি বলছেন জানেন? শুনুন। আদিবাসীদের জমির একটা দীর্ঘদিন থেকে একটা সমস্যা আছে। আপনার ধরুন যারা সরকারি জমিতে বসবাস করছেন ওনাদের একটা পাট্টার দাবি আছে। এই পাট্টার দাবি হয়তো যারা ল্যান্ড ডিপার্টমেন্ট আছেন, স্থানীয় যারা ভূমি দপ্তরের লোকগুলো, ওরা হয়তো ওনাদের কথা মানে যারা হয়তো সরকার জমিতে বসবাস করছেন তাদের যে পাট্টা দেওয়ার পরিকল্পনা, কিংবা হয়তো বিএলআর অফিসে এসে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখন তাদের মধ্যে কিছু একটা সংশয় চলে আসছে, সেই হিসেবে তারা কিন্তু সেই পন্থাটা অবলম্বন করছে হতাশায়। এদের কি পেছন থেকে কেউ মদত দিচ্ছে? মদতের মতো তো সেরকম মনে হয় না, তবে আমি স্পষ্ট প্রশ্ন করব, বলুন একবার। জঙ্গল আছে, জমি আছে, আদিবাসী আছে, মাওবাদী আছে? দেখুন সত্যি কথাটা বলুন। সত্যি কথা আমি বলছি, মাওবাদী শান্তিপ্রিয় আদিবাসী মানুষ মাওবাদী পন্থাকে কখনো অবলম্বন কোনোদিন করে না, তবে মাওবাদীরা বারবার শান্তিপ্রিয় মানুষদেরকেই, আদিবাসীদেরকেই ঢাল হিসেবে ব্যবহার করে। সালভা জুডুমও করেছে, দান্ডা কারান্নাতেও হয়েছে, সারান্ডাতেও হয়েছে। জানো তুমি এই ইতিহাসগুলো জানো? এখানেও কি তাই হচ্ছে? হয়তো আমরা জানি পূর্বতম সরকার যখন ছিলেন তখন এদের কিছু আদিবাসীদের কিছু দাবি দেওয়া কিংবা তাদের ভূমি যেটা ন্যায্য পাওনা, যেগুলো আপনার বললাম যে ভেস্টেড ল্যান্ডে যারা বসবাস করছেন, কিংবা সরকারি যেগুলো আপনার এত উন্নয়নের আমরা যেসব কথাগুলো শুনি আর কি, এগুলো হয়তো দেখা যায় সঠিক পরিকল্পনা আদিবাসীদের হাতে সেই সমস্ত উন্নয়নের যে একটা এজেন্ডা, এগুলো যখন আদিবাসীদের হাতে পৌঁছায় না তখন আদিবাসীরা কিছু কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত হয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখাও যায় তারা কিন্তু মাওবাদী পন্থা নেই এটা আমি বলবো না, তবে হয়তো তারা কিছু একটা সরকারের কে বলতে চায় যে আমাদের এই দাবি দেওয়া আছে, সুতরাং এই দাবি দেওয়াগুলো। জঙ্গলমহলে মাওবাদীদের প্রভাব নিয়ে তৃণমূল কংগ্রেস সিপিএম কে দায়ী করছে, বিজেপিকে দায়ী করছে, আর সিপিএম নিশানা করছে সরাসরি তৃণমূল কংগ্রেসকে। দেখুন। মাওবাদীর জনক তো মমতা ব্যানার্জি,
মমতা ব্যানার্জির অতীত ইতিহাস মনে আছে যে মাওবাদীদের সঙ্গে চুক্তি করে সিপিএমকে হটিয়েছিল, পরে মাওবাদীকে লিডারকে হত্যা করে মাওবাদীদেরকে পুরো প্যাকেজিং করেছিল, অর্থাৎ মাওবাদীদেরকে নিজেদের সেনা হিসাবে রেডি করে রেখেছিল। পশ্চিমবাংলায় যাহা মাওবাদী তাহাই মমতা ব্যানার্জি। সুতরাং বড় অংশ ঝাড়খণ্ড বর্ডারকে শেয়ার করে, বীরভূম জেলা অনেকটা অংশ, সেখানে কি মাওবাদী কার্যকলাপের কিছু খবর আপনারা? আমরা তো পাচ্ছি, কিন্তু এই সরকার নীরব আছে। মাওবাদীদের সঙ্গে এদের সব মানে আর্থিক সম্পর্ক আছে। প্রচুর মানুষ তো পাথর খাদানে কাজ করে, ফলে পাথর খাদানগুলো বাকি যেগুলো বন্ধ হয়ে যাবে, সেই কর্মীরা কিভাবে কাজ পাবে, এই নিয়ে আমরা আন্দোলন করছি। মানে প্রাথমিকভাবে আমরা প্রথম দিন থেকে অ্যাডমিনিস্ট্রেশনকে বলছি যে কি করতে চাও তোমরা সেটা বলো। এবার মাওবাদী এসছে না কি এসছে সেটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, তারা যা ব্যবস্থা নেবে নেবে। 2007 সাল থেকে 2011 সাল বাম শাসনের শেষ এবং তৃণমূল সরকারের শুরুর সময় সিপিআইএম এর একাধিক নেতাকর্মী যেমন খুন হন, সেরকম 2011 সালে বাম শাসনের অবসান ঘটিয়ে পালাবদল করে তৃণমূল সরকার। ক্ষমতায় আসার পরও খুন হন তৃণমূলের নেতাকর্মীরা। 2011 সালে খুনটার গ্রামে নৃশংসভাবে খুন হন তৃণমূলের দুই কর্মী, অজিত সিং সর্দার এবং তার পুত্র রমেশ সিং ওরফে বাঁকু সিং সর্দার। সেদিন কিভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল মাওবাদীরা, সেই ঘটনার স্মৃতি তুলে ধরলেন অজিত সিং সর্দারের কন্যা তথা তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত বলরামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য কুমকুম সিং সর্দার। কুমকুম সিং সর্দার ছাড়াও অরিজিৎ সিং সর্দারের পুত্রবধূ রতি সিং সর্দারও চোখের সামনে দেখেছিলেন সেই নারকীয় হত্যাকাণ্ড। সেদিন ঠিক কি হয়েছিল শুনুন মাওবাদী সন্ত্রাসের কথা। ঝাড়খণ্ড কোথায়? আচ্ছা, তো এসব পরে কি দেখেছিলেন সেই টাইমে? তো ইহা করছেন একটু ডাকাডাকি মিটিং করতে, তারপরে কি সব হয়ে পরে ঝামেলা হয়ে দু ভাইকে খুঁজিয়েছিল, তো বাবাই তো দিতে রাজি নাই। বাবা মানে কি আপনার শ্বশুর? আচ্ছা, সেদিন আপনি ছিলেন যেদিন ঘটনা ঘটায়? আপনি কি দেখেছিলেন? টানিয়ে ঘরের মাওবাদী, ওই মাওবাদীরা ঘোরাফেরা করতেও দেখেছি। ওই শুনে মানে এখন আর কোনো নাই দেখি, বা মাওবাদী বলতে এই লোকটা ওঠে এটাও জানি না, তখন জানতাম। অনেক লোককে মেরেছে তো এখানে, আবার নতুন করে শোনা যাচ্ছে যে চেষ্টা চালাচ্ছে। এখন তো হয়তো শুনেছেন, কিন্তু আমরা তো আর এখনো দেখি নাই বা শুনতেও পাই নাই যে আবার শুরু হচ্ছে। যারা শুরু হয়েছিল বা যারা ছিল তারা তো সবাই চাকরি পাইছে বা চাকরি করছে। মাওবাদীরা তাদের চাকরি, সে সময় তো বিশাল দুর্বিষহ জীবন কাটিয়েছে স্যার। এখন যাক আমরা মোটামুটি শান্তিভাবেই চলছে, সেরকম কোনো প্রবলেম নাই আর এখন আপাতত। ঘটনা মানে সে তো আগেকার পূর্বেকার বহু রকম ঘটনা, আতঙ্কে থাকাই মুশকিল এখানে। হ্যাঁ, ঝামেলা টামেলা সব ছিলই, এখন আপাতত ঠিকই আছে। এখন তেমন একটা গোয়েন্দা রিপোর্ট আছে আবার নাকি মাথা চড়া দেওয়ার চেষ্টা করছে। এখন তো সেরকম আমরা তো জানি না, যদি কোনো অন্যদিকে অন্য সোর্স যদি কোনো খবর পাই তো আমাদের কাছ থেকে এরকম কোনো নাই। মুর্শিদাবাদের রাজনৈতিক সচেতন মানুষ থেকে বিরোধী দলের সদস্য সবাই বলছে তারা কিছুই জানেন না। হুগলির সাধারণ মানুষ নেতা তারা বলছেন তারা মাওবাদী নিয়ে কিছুই জানেন না। আমরা হুগলি আর মুর্শিদাবাদে আসবো, কারণ সেগুলোর কথাও নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে শুধু জঙ্গলমহল নয়, হুগলি মুর্শিদাবাদ এখানেও গা ঢাকা দিচ্ছেন মাওবাদীরা। তবে জঙ্গলমহলের আর এক প্রান্ত বাঁকুড়া, সেখানে কি অবস্থা? বাঁকুড়াতে রাজনৈতিক নেতারা কি বলছে, আমজনতারা কি বলছেন, এবং যারা মাওবাদী শাসনের হাতে সেই নৃশংস চরম সময়টা দেখে এসছে তারাই বা কি বলছেন। বাঁকুড়ার প্রতিবেদন দেখুন। দেখা গেল সেই মাওবাদী বলে যাদেরকে বলা হচ্ছিল তাদেরকে তৃণমূলের সরকার আসবার পরে চাকরি দিয়েছে, যাদের খুন করে দিয়েছে তাদের ঘরের লোককে দেখবার এখন লোক নেই। এখন নতুন করে মানুষের মনকে ঘোরানো, মানুষের ভাবনাকে ঘুরিয়ে দেওয়ার জন্য নবান্ন হোক আর উপরের হোক, তারা এরকম করছে বলেই মনে হয়, আপাতত যেটুকু মনে হয়। কারণ মাওবাদ জনসাধারণের কমিটি
আরো সব যারা ছিল তারা সব এখন তৃণমূল, তাহলে যা হবে সেটা তৃণমূলই করছে, করলে তৃণমূলই করছে। এই মাওবাদী সৃষ্টি সিপিএম এর আমলে, সিপিএম এর শেষ অবস্থা যখন তারা বাঁচার তাগিদে এই মাওবাদীদের জন্ম দিয়েছিল, জঙ্গলমহল অশান্ত পরিবেশ তৈরি করেছিল তারা। দিনের বেলায় হারমাদের অত্যাচার, রাত্রিবেলায় মাওবাদীদের অত্যাচার, এ আমাদের জানা আছে। ইদানিং বিজেপি এবং সিপিএম হালিয়ে পানি না পেয়ে তৃণমূল কংগ্রেসের উপর তথা সাধারণ জনগণের উপর অত্যাচারের একটা নতুন সুযোগ খুঁজছে তারা। এই অবস্থায় আমরা চাই না যে জঙ্গলমহলের সাধারণ মানুষ বিপন্ন হোক, জঙ্গলমহলের সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হোক। জঙ্গলমহলের বেকার যুবক যারা হতাশাগ্রস্ত, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল এই তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর সমস্ত জঙ্গলমহলের যুবকদের তারা কর্মসংস্থানের সুযোগ করে দেবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে যুবকরা কর্মহীন অবস্থায় রয়েছে। আর স্বাভাবিক আছে, যখন কর্মহীন অবস্থায় যুবকরা থাকে, হতাশ অবস্থায় থাকে, তখন তাদেরকে যে কোনো ধরনের ডিস্ট্রাকটিভ ফোর্স খুব সহজেই প্রলুব্ধ করতে পারে, এবং এই ক্ষেত্রেও সেই ধরনের সম্ভাবনা রয়েছে। এবার বেকারত্বের জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণ হচ্ছে আমরা জানি না, তবে কেন্দ্রীয় রিপোর্ট বলছে মাওবাদীদের আনাগোনা বাংলায় বাড়ছে। জঙ্গলমহলে তো বাড়ছেই, তার পাশাপাশি হুগলি এবং মুর্শিদাবাদ এই দুটি অঞ্চলকেও তারা বেছে নিচ্ছেন। হুগলি জেলার রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ তারা কি বলছেন, রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ, দেখুন। এখন পুলিশ প্রশাসন রয়েছে, আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেট এবং হুগলি গ্রামীণ পুলিশ তারা রয়েছে। তারা নিশ্চয়ই দেখবে হুগলি জেলায় রাজনৈতিক নেতৃত্বরাও রয়েছেন, আমরাও আছি, পুলিশ প্রশাসনকে সর্বত্রভাবে সাহায্য করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই শক্তি ওইসব জায়গা থেকে যখন কঠিন অবস্থার মধ্যে পড়ছে, তারা তুলনামূলক শান্তিপ্রিয় জায়গা যেখানে তাদের অবস্থান ছিল না, তারা সেসব জায়গায় ছড়িয়ে পড়তে চাইছে। এবং দুর্ভাগ্যবশত আমার হুগলি জেলাও সেই তাদের সেই ইয়ের মধ্যে রয়েছে এবং হুগলিতেও তারা বিস্তার করতে চাইছে। আমি অবশ্যই এই সরকারকে কেন্দ্রের তরফ থেকে সেটা জানানো হয়েছে, কিন্তু এরকমটা যদি হয়ে থাকে তো প্রশাসনের এই বিষয়টা দেখার উচিত, সে রাজ্য প্রশাসনই হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রশাসনই হোক। সংবাদটি এটি সত্যি খুব চিন্তার এবং চাঞ্চল্যকর। শুধুমাত্র পশ্চিমবঙ্গ হলেও একরকম ভাবনা হতো, কিন্তু হুগলি, যে হুগলির বাসিন্দা আমি নিজেই, এটা তো আর হাত গুটিয়ে না বসে থেকে খুব দ্রুততার সঙ্গে সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। মুর্শিদাবাদের রাজনৈতিক সচেতন মানুষ থেকে বিরোধী দলের সদস্যদের সাফ কথা, এমনটা যদি হয় তাহলে পুলিশ ও প্রশাসনের উচিত পদক্ষেপ করা। তবে মাওবাদী বলে কাউকে বা কোনো নিরীহ সংগঠনকে দাগিয়ে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস যাতে নেমে না আসে সেদিকেও সতর্ক ও সচেতন থাকার প্রয়োজন রয়েছে, এমনটা বলছেন মুর্শিদাবাদের মানুষজন। দেখুন। বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইঙ্গিত দিয়েছেন যে ভারতবর্ষের বিভিন্ন শহরে আরবান নক্সালাইজড টিম আবার সক্রিয় হয়ে উঠছে। তো বিভিন্ন গোয়েন্দা তথ্য সূত্র অনুযায়ী রাজ্যের এবং কেন্দ্র সরকারের একথাই প্রমাণিত করে যে নরেন্দ্র মোদীজি যে কথাটা বলেছিলেন সে কথাটি একেবারেই সত্য। দেখুন, প্রশাসনিক সিদ্ধান্ত প্রশাসনিকভাবে নিশ্চিতভাবে নেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তার পুলিশ প্রশাসনের প্রতি, সাধারণ প্রশাসনের প্রতি আমাদের সম্পূর্ণ এই মুর্শিদাবাদের মানুষের আস্থা আছে। নিশ্চিতভাবে রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে এখানকার বিজেপি, এখানকার কংগ্রেস, এখানকার সিপিএম কেউ কেউ মাওবাদী সেজে মানুষকে বিভ্রান্ত করারও চেষ্টা করছে।
আমার একটা ব্যক্তিগত ধারণা, যখন গোয়েন্দা দপ্তরের রিপোর্ট আছে তার মানে প্রশাসনিক জায়গা থেকে সন্তুষ্টি হয়ে রিপোর্টটা বেরিয়েছে। তো এবার প্রশাসন নিশ্চয়ই এটার জন্য অ্যাডিকুয়েট যা যা অ্যারেঞ্জমেন্ট করার দরকার করবেন। সেখানে তার পাশাপাশি আমাদের তো একটা দুশ্চিন্তার জায়গা থেকেই যায় যে আমি যে লোকটার সঙ্গে রাস্তায় বাজারে দাঁড়িয়ে বাজার করছি, বা যে চায়ের দোকানদার আমাকে চা দিয়ে যাচ্ছে তার পাশে আরো 5টা লোক দাঁড়িয়ে, তাদের মধ্যে কোন লোকটা সাধারণ নাগরিক আর কোন লোকটা এই শ্রেণীভুক্ত, এটা তো আমরা কেউ আইডেন্টিফাই করতে পারছি না। মাওবাদ নামে যদি সন্ত্রাস, হিংসা এগুলো ছড়ানোর চেষ্টা করা হয়, সেজন্য তো সতর্ক পর্যবেক্ষণ অবশ্যই রাখতে হবে, এবং গোয়েন্দা সূত্র এক্ষেত্রে একটা বড় জিনিস, সেটার উপর নির্ভর করে সমস্ত দপ্তরকে সক্রিয় সতর্ক পর্যবেক্ষণ করা এই বিষয়টা দরকার। মুর্শিদাবাদ বলুন, হুগলি বলুন, কিংবা যে কোনো বাকি জঙ্গলমহলে এখনো মাওবাদী আছে কিনা আমরা সরাসরি প্রশাসনের মুখ থেকে কিছু শুনিনি, তবে দেউচা নিয়ে শুনেছিলাম। তাই অনুব্রত মণ্ডল, তাকে আজ প্রশ্ন করা হয়েছিল যে বীরভূমে কিংবা দেউচা, যেটা কিছুটা জঙ্গলমহলের ভেতর পড়ে, সেখানে কি মাওবাদী আনাগোনা আছে? অনুব্রত বাবু হঠাৎ করে চটে গিয়ে আমাদের দিকেই তোপ দাগলেন। জানেন অনুব্রত মণ্ডল ঠিক কি বললেন আমাদের সাংবাদিককে এই প্রশ্ন করায়? শুনুন। গোয়েন্দা রিপোর্টে একটা দেখা গেছে যে ওখানে মাওবাদী ছায়া রয়েছে, সেই বিষয়ে কোন টিভি? এনকে টিভি। হ্যাঁ, এনকে টিভি বাংলা। তোমরা কোনো তদন্ত করে পেয়েছো? তাহলে আগে তোমাদের টিভিকে তদন্ত করে তুমি প্রশ্নটা করো। বলছেন কেন্দ্রীয় রিপোর্টের কথা বলার পর উনি বলছেন তোমরা নিজেরা তদন্ত করো। আরে অনুব্রত বাবু, যে ছেলেটা আপনাকে প্রশ্ন করেছিল তিনি একজন সাংবাদিক, দক্ষ সাংবাদিক, এনকে টিভি বাংলার, তদন্ত করেই প্রশ্নটা করেছে। আপনি ফলস খেয়ে গেলেন অনুব্রত বাবু, কারণ আপনার দলের, আপনার জেলার সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে দেউচায় কি মাওবাদী আনাগোনা রয়েছে, তিনি নিজে বলেছিলেন রয়েছে এবং বিজেপি মাওবাদীদের ঢোকাচ্ছে। শুনুন। সেই দেউচা কেমন আছে? সব শান্তিপূর্ণ? দেখুন, দেউচাতে তো সব শান্তিপূর্ণ বলাটা ঠিক হবে কিনা জানি না, তবে দেউচাতে যে ডেভেলপমেন্ট হবে সেই ডেভেলপমেন্ট আটকাবার জন্যে বিজেপি বিভিন্নভাবে, কখনো সিপিএমকে কংগ্রেস সাথে নিয়ে, কখনো কংগ্রেসকে সাথে নিয়ে, কখনো ঝাড়খণ্ড থেকে মাওবাদীকে সাথে নিয়ে ওই এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে, সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং সেই সময় অনুব্রত মণ্ডলের নেতৃত্বে সেখানে মানুষ এক জায়গায় হয়েছিল, তারপরে অনেক জল গড়িয়ে গেছে। এখন তো দেউচা পাচামি অনেক অবস্থা ভালো আছে, এবং সেখানে আপনারা দেখে এসছেন নিশ্চয়ই কাজ শুরু হয়ে গেছে। ব্যালেস্ট পাথর, সেখানে ব্যাসাল্ট যেটা স্টোন, সেটা ওঠার কাজ শুরু হয়ে গেছে, এবং আগামী কিছু দিনের মধ্যেই সেখানে পাথর হবে, আপনার কমার্শিয়ালভাবে সেটা প্রোডাকশন হবে। অনুব্রত বাবু, আমরা বলছি না আমরা তদন্ত করেছি, এনকে টিভি বাংলা তদন্ত করেছে, তদন্ত করেই আপনাকে প্রশ্নটা করেছে, কারণ আপনার দলের নেতা, আপনার জেলার সহ সভাপতি, তিনি বলছেন বিজেপি ঝাড়খণ্ড থেকে মাওবাদীদের ঢুকিয়ে দেউচায় প্রবলেম করার শুরু করেছে। আজ থেকে নয়, প্রথম দিন থেকে শুরু করেছে। আর তারপর ওখানকার আম জনতা কি বলছে সেটাও আপনাকে শোনালাম। তাহলে অনুব্রত বাবু, আজকে আপনি আমাদের চ্যানেলের সাংবাদিককে যেভাবে হেনস্থা করলেন, যেভাবে তার কাছে ঝেঁঝিয়ে উঠলেন এবং জিজ্ঞেস করলেন তারা আমরা কেন তদন্ত করছি না, আমরা তদন্ত করেই বলছি, কেন্দ্রীয় সংস্থারা তদন্ত করেই বলছে, গোয়েন্দারা তদন্ত করেই রিপোর্ট দিচ্ছে। জঙ্গলমহল আপনার জেলা, সেখানেও মাওবাদীদের থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর দিতে পারতেন, পাল্টা হেনস্থা না করলেই ভালো হতো। পাহাড় যে হাসছে কিংবা হাসছে না সে প্রসঙ্গে আগামীকাল যাব, কিন্তু আজকে জঙ্গলমহল যে হাসছে না সেই প্রসঙ্গে থাকি। সেই প্রসঙ্গে কুণাল ঘোষকে প্রশ্ন করেছিলাম, অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করেছিলাম মীনাক্ষী মুখোপাধ্যায়কেও, যে এই যে আবার মাও সন্ত্রাসের কথা বলা হচ্ছে কেন্দ্রীয় রিপোর্টে, কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে, তাতে তাদের কি প্রতিক্রিয়া শুনুন। কুণাল ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং মীনাক্ষী মুখোপাধ্যায়। সেন্ট্রালের ভুল নীতি, সেন্ট্রাল এখানে পশ্চিমবঙ্গ বলে, মমতা ব্যানার্জি রাজ্য বলে তো জঙ্গলমহল শান্ত আছে, উন্নয়ন হচ্ছে চারপাশের রাজ্যগুলিতে, সেইখানে মাওবাদী অ্যাক্টিভিটি এমনভাবে বাড়ছে। এবার সেই সীমান্ত, তাহলে আমাদের সকলকেই সতর্ক থাকতে হচ্ছে, কিন্তু ব্যর্থতাটা তো হচ্ছে বাকি রাজ্যগুলোর, কেন্দ্রীয় সরকারের নীতি।
যে জঙ্গলমহলে প্রতিশ্রুতি, অনেক প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করেছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর অ্যাকচুয়ালি সেই সব শ্রেণীর মানুষের অ্যাকচুয়াল যে ডেভেলপমেন্ট, ভালোভাবে বাঁচা, বিলাসিতা নয় কিন্তু কমফোর্টেবলি বাঁচা, মাথা উঁচু করে বাঁচা, সেই ব্যবস্থা কি আপনি করতে পেরেছেন? এটা আপনাকেই উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রী। তার মানে বজ্র আঁটনি ফসকা গেরো, ডিমনিটাইজেশন আর দিদিমণির এত সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত সব ফেল করে গেল, অপদার্থ দুটো সরকার চলছে। মীনাক্ষী ম্যাডাম একেবারে ফ্রন্ট ফুটে এসে কেন্দ্র রাজ্য দুজনকেই কাঠগড়ায় তুলে দিলেন। কিন্তু সত্যি তো, যদি মাওবাদী মেনেস কিংবা মাওবাদী সমস্যা বাড়ে তার দায় কেন্দ্রকেও নিতে হবে, ভারতীয় জনতা পার্টিকেও নিতে হবে, তৃণমূল কংগ্রেসকেও নিতে হবে। কারণ এই যে জঙ্গলমহল হাসছে, হিহি করা জঙ্গলমহলের পোস্টার গত 2011 পর থেকে আমরা শুনে এলাম, সেটা যে সত্য নয় তার কিছুটা হলেও তো এই কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট আভাস দিচ্ছে। এবং বীরভূমের মানুষের বক্তব্য, বীরভূমে খোদ তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, সেটাও তো ইঙ্গিত দিচ্ছে। আর অনুব্রত বাবুর ঔদ্ধত্য সেটাও তো কোথাও বলছে যে প্রশ্ন শুনে সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজনের, তারা সহ্য করতে পারছে না, তাই তো বারবার মিডিয়াদের আক্রমণ, তাই তো বারবার এনকেটিভিকে আক্রমণ। আপনারা আক্রমণ করুন, আমরা সাংবাদিকতা চালিয়ে যাব। আমাদের রিপোর্টাররা, আমাদের সাংবাদিকরা সেই খবর টেনে বার করে আনবে যে খবর আপনারা ধামা চাপা দিতে চান। গায়ে ছ্যাঁকা পড়লে আমাদের বইই গেছে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, কারণ পানিহাটি পুরসভাতে আবার আরেক সমস্যা। পানিহাটি পুরসভাতে রীতিমতো জোর জুলুম করে চাঁদা আদায় করা হচ্ছে। কেন জানেন? কারণ তাদের 125 বর্ষ পূর্তি উৎসব আছে। সেই কারণে পানিহাটি পুরসভাতে গিয়ে আপনি যদি পরিষেবা চান, আপনাকে 1000 টাকার চাঁদা একদম রসিদ কেটে দিতে হবে, তাহলে পরিষেবা মিলবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন এনকেটিভি বাংলা প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট। কোথাও সর্বত্র আবর্জনার স্তূপ, তো কোথাও দুর্গন্ধের টেকা দায়। রাস্তায় বেরোলে বাসিন্দাদের অনেকেই নাকে রুমাল চাপা দিচ্ছেন। পর্যাপ্ত পানীয় জল না পাওয়ার অভিযোগ রয়েছে। অনেক জায়গায় রাস্তার অবস্থা একেবারে বেহাল, কোথাও পথে আলো নেই, অর্থাৎ পুরো অন্ধকার। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানিহাটি পুরসভার পরিষেবার হাল ঠিক এমনই। এই পরিস্থিতি থেকে রেহাই কবে মিলবে তা জানা যায়নি। তবে তা জানা না গেলেও পুরসভা আপাতত ব্যস্ত তাদের 125 বছর পূর্তির অনুষ্ঠান নিয়ে। তাতে আপত্তির অবশ্য কিছু নেই, 125 বছর নিশ্চয়ই পালন করবে। সমস্যা একটা জায়গায়, কিংবা গোল বেঁধেছে বলতে পারেন একটা জায়গাতেই। অভিযোগ, ওই অনুষ্ঠানের খরচ তুলতে শহরবাসীর ঘাড়ে চাঁদার বোঝা চাপিয়ে দিচ্ছে খোদ পানিহাটি পুরসভাই। শুধু তাই নয়, অনুষ্ঠানের জন্য টাকা নিয়ে যে রসিদ দেওয়া হচ্ছে সেখানে তারিখ এবং বিল সংগ্রাহকের সই থাকছে না। অমরাবতী মাঠ বিক্রি, কোটানকোট বলছি, অমরাবতী মাঠ বিক্রি নিয়ে তীব্র বিতর্কের আবহে পুরসভার এই কর্মকাণ্ড জনগণের মধ্যে ক্ষোভের আগুন আরো বাড়িয়েছে। তবে পুরসভার চেয়ারম্যানের মধ্যে অন্যায়ের কিছু দেখছেন না। দেখুন, 1900 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল পানিহাটি পুরসভা। শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসুর মতো বহু মনীষীর পদধূলি ধন্য হয়েছে এ শহর। 125 বছর পূর্তি উপলক্ষে নানান অনুষ্ঠানের পরিকল্পনা করছে এই পুরসভা। সেই অনুষ্ঠানের খরচ সামলাতে সাধারণ মানুষের ওপর চাঁদার বোঝা চাপানো চলছে, এমনটাই অভিযোগ। জানা গিয়েছে পুরসভার অ্যাসেসমেন্ট সহ বিভিন্ন বিভাগে মিউটেশন এবং বিভিন্ন পরিষেবার জন্য যারা আসছেন তাদের থেকে বাধ্যতামূলকভাবে 1000 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। নানাবিধ হয়রানির ভয়ে তারা টাকা দিতে বাধ্য হচ্ছেন, কিন্তু বাইরে এসে উগরে দিচ্ছেন এক রাশ ক্ষোভ। চাঁদার রসিদে কেবল দাতার নাম রয়েছে, বিল নম্বর ও টাকার পরিমাণ লেখা থাকছে, কিন্তু তারিখ, সংগ্রাহক ও পুরসভার চেয়ারম্যান তথা উৎসব কমিটির চেয়ারম্যানের সইয়ের জায়গাটা একেবারে ফাঁকা। সরকারি জায়গায় এমন কাণ্ড ঠিক কিভাবে চলে? প্রশ্ন উঠছে পুরসভার ভেতরে এবং বাইরেও।
পুরসভার একটি সূত্রের দাবি, শহরবাসীর থেকে চাঁদা নেওয়ার সিদ্ধান্তের কথা বহু কাউন্সিলর জানেনই না। বোর্ড মিটিংয়ে কোনো আলোচনাও হয়নি। ভাবুন তাহলে। প্রসঙ্গত, পানিহাটি পুরসভা গত কয়েক মাস ধরে বিতর্কের চারদিকেই ঘোরাফেরা করছে। পানিহাটির ফুসফুস হিসেবে পরিচিত 85 বিঘা আয়তনের অমরাবতী মাঠ, সেই মাঠ বিক্রির ষড়যন্ত্র রুখতে হস্তক্ষেপ করতে হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীকে। উন্নয়নমূলক কাজের আড়ালে সংশ্লিষ্ট সোসাইটিকে ওই মাঠ বাণিজ্যিক ব্যবহারের ছাড়পত্র এই পুরসভা দিয়েছিল বলে অভিযোগ। কয়েক মাস আগে এই শহরের আবর্জনা সাফাই নিয়েও তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী। এবার নতুন বিতর্ক, পানিহাটি পুরসভার চাঁদা বিতর্ক। এই নিয়ে বিজেপি কি বলছে এবং সিপিএম কি বলছে শুনুন। পানিহাটি মিউনিসিপ্যালিটির বেহাল অবস্থা, জায়গায় জায়গায় আবর্জনা স্তূপ, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, পানীয় জলও অনেক জায়গায় পাচ্ছে না, অন্ধকার হয়ে গেলে রাস্তাঘাটে পর্যাপ্ত আলো নেই, সেসব পরিষেবা মানুষকে কি করে দেবে সেটা নিয়ে না ভেবে এখন তারা ব্যস্ত 125 বছর পূর্তির অনুষ্ঠানের চাঁদা তুলতে। পানিহাটি মিউনিসিপ্যালিটিতে কোনো পরিষেবা নিতে এখন যারা যাচ্ছে তাদের থেকে বাধ্যতামূলকভাবে বিনা স্বাক্ষর, বিনা ডেটে রসিদ দিয়ে 1000 টাকা চাঁদা তুলছে। তো দুর্ভাগ্য এটা পানিহাটির যে আমরা এই ধরনের একটা পৌরসভা অঞ্চলে থাকি। আমার ধারণা আইনে কোথাও এরকম লেখা নেই যে পৌরসভার কোনো উৎসব হবে তাকে পৌরসভার বিল চাপিয়ে কালেকশন করবে, এরকম কোনো মিউনিসিপাল অ্যাক্টে এরকম কোনো ধারা আছে বলে আমার জানা নেই। এবং এটা যারা করছেন তারা অত্যন্ত আইনসঙ্গতভাবে করছেন, এটা সম্পূর্ণ বেআইনি কাজ। পৌরসভা যদি কারো মানে উৎসবের জন্য কারো চাঁদা দিতে হয় চাঁদা দেবে, কিন্তু বিল ছাপিয়ে যারা যে কাজের জন্য যাবে তাকে 1000 টাকা দিতে হবে, এটা কখনো আইনসঙ্গত হতে পারে বলে আমার মনে হয় না। বেআইনি, সম্পূর্ণ বেআইনি। কি অবস্থা বাবু? বিরোধীরা অভিযোগের পর অভিযোগ করছে, আর তৃণমূল কংগ্রেস কি বলছে জানেন? বলছেন তারা এই বিষয়টা জানেনই না। তৃণমূল কংগ্রেসের বক্তব্য শোনাবো। চাঁদা দিচ্ছে? হ্যাঁ, চাঁদা নেওয়া হচ্ছে। আমি ঠিক জানি না কি ব্যাপারে। আপনি একজন কাউন্সিলর এবং অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। আমি এখন এই ব্যাপারটা জানি না যে জেনারেল লোকের থেকে কেউ নিচ্ছে। বিল এবং রসিদ দিয়েই টাকাটা নেয়। আমার এটা জানা নেই, বুঝলেন তো। আমি জানি যারা এই যে আমাদের প্রাণ চালানোর কাজ করে, ওরা একটু পৌরসভায় সারা বছর থাকে, আমাদের একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম 125 বছরের, সেখানে তারা ডোনেশন করতে পারে, স্বেচ্ছাই করছে যারা করছে। আচ্ছা, এমনি কারোর থেকে এরকম ভাবে বিল দিয়ে দিতেই হবে এরকম ব্যাপার নেই। উড়িষ্যার আছে তো পানিহাটি পৌরসভা, পুরোনো পৌরসভা, তখন তাদেরকে 10 টাকা দিলেও একটা বিল দিতে হয়, 1000 টাকা দিতে হয়। কিন্তু আমি এই ব্যাপারটার মধ্যে পুরোপুরি নেই, বুঝলেন তো। অ্যাকাউন্টস কমিটির আন্ডারে পড়ে না, কারণ কমিটি আলাদা, 125 বছরের পূর্তি, এই ব্যাপারটা অন্যভাবে হয়। ব্যাপারটা অন্যভাবে হয়তো বুঝলাম, ঠিক কিভাবে হয় সেটা বুঝলাম না। কাউন্সিলররা জানেন না, তবে টাকা তোলা চলছে পুরসভার নামে তার 125 বছর পূর্তি উৎসবের জন্য। আমরা হাওয়ায় কথা বলছি না, বিল রয়েছে, দেখবেন সেই বিলটা দেখাবো আপনাদের। এই সেই বিল, এই বিল পানিহাটি মিউনিসিপ্যালিটি গ্লোরিয়াস 125 ইয়ার্স, একেবারে পানিহাটি মিউনিসিপ্যালিটির নাম নেওয়া বিল। সেখানে দেখুন কারো সিগনেচার নেই, চেয়ারম্যান তার সিগনেচার নেই। নামটা আমরা এখানে লুকিয়েছি, কারণ আমি যাদের কাছ থেকে আমরা এই বিলটা পেয়েছি তাদের পরিচয় আমরা সামনে আনতে চাই না। টাকার অ্যামাউন্টও লেখা আছে একেবারে 1000, কিন্তু তারিখ এবং সই ফাঁকা। এইভাবে পানিহাটি মিউনিসিপ্যালিটির নাম করা বিল দেখিয়ে 1000 টাকার তোলা হচ্ছে, চাঁদা তোলা হচ্ছে, যেটা বাধ্যতামূলক। অর্থাৎ আপনি যদি এখন কোনো মিউটেশন করানোর জন্য পুরসভাতে যান, কিংবা পেটের জলের কানেকশনের জন্য যান, কিংবা কোনো রকম সহায়তার জন্য যান পানিহাটি মিউনিসিপ্যালিটিতে, আপনাকে এই 1000 টাকার চাঁদা দিতে হবে। এই বিল আপনি পাবেন, আপনার নাম লেখা থাকবে, 1000 টাকা লেখা থাকবে, ডেট এবং সই আপনি পাবেন না। আর এই 1000 টাকা না দিলে আপনার কাজ এগোবে না, এমনটাই অভিযোগ। এই অভিযোগ বিরোধীদের আর তৃণমূল কংগ্রেস, পানিহাটি মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা, তারা বলছেন তারা কিছুই জানেন না। তাহলে জানেটা কে?
আম জনতার কাছ থেকে এভাবে টাকা তোলা, সেটাকে তো এক্সটর্শন বলে। তাহলে কি পুরসভা এক্সটর্শন করছে? বলতে ভাল লাগছে না, শুনতেও হয়তো অনেকের ভাল লাগছে না, কিন্তু এটাই সত্যি। পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে চলুন আসি আমরা কলকাতা কর্পোরেশনে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবার কম জমিতেও 3 তলা বাড়ি করার সুযোগ দেবে কলকাতা পুরসভা। 1 কাঠার কম জমি যদি আপনার থাকে, 3 তলা বাড়ি আপনি তৈরি করতে পারেন, সেই অনুমতি দেবে পুরসভা। শুক্রবার একথা জানান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তবে অবশ্যই মানতে হবে কিছু শর্ত। মেয়র ফিরহাদ হাকিম এটাও জানান যে ভেতরের উপর কিংবা ভিতের উপর নির্ভর করবে কতলা বাড়ি আপনি বানাতে পারবেন। এছাড়াও বস্তি, কলোনি, ইতিমধ্যে পাকা বাড়ি করে ফেলেছেন যারা, তাদের জন্য ফি কমিয়েছে পুরসভা। শুক্রবার পুরসভার মেয়র পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে এবং নতুন কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কি কি সিদ্ধান্ত নেওয়া হলো এক নজরে দেখব। কলকাতা পুরসভা যেসব সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে প্রথম, 7 ছটাক থেকে 10 ছটাক অর্থাৎ 300 বর্গফুট থেকে 450 বর্গফুট জমিতে 3 তলা বাড়ি উঠবে। সামনে 1 ফুট, দুদিকে 1 ফুট এবং 1 ফুট জায়গা পেছনে এবং 3 ফুট জায়গা ছাড় দিয়ে 3 তলা বাড়ির অনুমতি দেওয়া হবে। 11 ছটাক থেকে 1 কাঠা জমির ক্ষেত্রেও 3 তলা বা 33 ফুট উঁচু বাড়ি আপনি তৈরি করতে পারেন, সেই অনুমতি পুরসভা দিচ্ছে। সেক্ষেত্রে সামনের অংশে আপনাকে 1.5 ফুট, দুদিকে 2 ফুট এবং 2 ফুট পেছন দিকে 4 ফুট জায়গা ছেড়ে দিলে অনুমতি দেওয়া হবে। 720 বর্গফুট থেকে 1440 বর্গফুট অর্থাৎ 1 কাঠা থেকে 2 কাঠা জমিতে যদি আপনি 3 তলা বাড়ি করার অনুমতি পান, সেক্ষেত্রে সামনের দিকে প্রায় 2 ফুট, বাড়ির একদিকে 2 ফুট, অন্যদিকে 3 ফুট 9 ইঞ্চি এবং পেছনের দিকে 4 ফুট 9 ইঞ্চি জায়গা ছেড়ে রাখতে হবে। আর 2 কাঠা থেকে 3 কাঠা জমির ওপরে 75 মিটার বা 6 তলা বা তার থেকে উঁচু বাড়ি তৈরির ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা হবে। সামনের দিকে আপনাকে 2.5 ফুট জায়গা ছাড়তে হবে, একদিকে আপনাকে ছাড়তে হবে 3 ফুট, অন্যদিকে ছাড়তে হবে 4 ফুট আর পেছন দিকে ছাড়তে হবে 5 ফুট 2 ইঞ্চি জায়গা। এই যদি আপনি করেন তাহলে এই শর্ত মানলে আপনি বাড়ি বানানোর অনুমতি পেয়ে যাবেন। বাড়ি আইনি করতে হবে। ধরুন অনেকে বাড়ি বেআইনি করে ফেলেছে, সেগুলোকে আইনি করতে হবে, তার জন্য উপায় বাতলে দিয়েছে। বস্তি, ঠিকা এবং কলোনি এলাকায় যারা ইতিমধ্যে 3 কাঠার মধ্যে বাড়ি তৈরি করেছেন, সেই বাড়িগুলোকে আইনি করতে কলকাতা পুরসভাকে এতদিন পর্যন্ত 3,27,000 টাকা দিতে হতো। মেয়র পরিষদ বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে সেই অর্থের পরিমাণ কমিয়ে মাত্র 42,000 টাকা করা হবে, অর্থাৎ 2,85,000 টাকা ছাড়। বস্তি বা ঠিকা বা কলোনি এলাকায় 3,27,000 টাকা দেওয়ার মতো অনেকের সামর্থ্য নেই, সেই কারণেই এই টাকা কমিয়ে দেওয়া হলো, এমনটাই বলা হচ্ছে। ফিরহাদ হাকিম এই নিয়ে কি বলছেন শুনুন। আমাদের এমআইসি মিটিংয়ে আমি একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটি একটা রিপোর্ট দিয়ে এটা আমরা এমআইসিতে অ্যাডপ্ট করেছি। সেটা হলো ছোট্ট বাড়িতে ছোট্ট জায়গায় কি করে বাড়ি করা যায়। সেখানে 7 ছটাক থেকে নিয়ে 7 ছটাক মানে 300 স্কোয়ার ফিট থেকে নিয়ে 450 স্কোয়ার ফিট 10 ছটাক, সেখানে আমরা সামনের দিকে 1 ফুট, সাইডের 2 সাইডে 1 ফুট 1 ফুট, পেছনের দিকে 3 ফুট, এতে স্যাংশন দেব 10 মিটার অর্থাৎ 3 তলা বাড়ি করতে পারে। আচ্ছা, এত কিছু তো হয়ে গেল, আর এই কনস্ট্রাকশন নিয়ে রাজনৈতিক বিরোধীরা কি বলছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি বলছে, এই নতুন নিয়ম নিয়ে বিজেপি বা কি বলছে শুনুন। 15টা বছর লেগে গেল শিক্ষা নিতে ফিরহাদ হাকিম। গলিতে গলিতে, পাড়ায় পাড়ায় পুকুর বুঝিয়ে, মানে সামান্য একটু জায়গার মধ্যে 10 তলা বাড়ি তুলে আর তৃণমূলের নেতা, মন্ত্রী, কর্মীরা টাকা খেয়ে কলকাতা শহরটাকে শেষ করে দিলেন, পশ্চিমবঙ্গকে শেষ করে দিলেন, শুধু টাকা তুলে আর বেআইনি কাজ করে। এখন 1 বছরও সময় নেই, এখন বলছেন কড়া আইন আনবেন। ইয়োর টাইম ইজ ওভার জনাব ফিরহাদ হাকিম, ইয়োর টাইম ইজ ওভার মমতা ব্যানার্জি।
আপনারা এবার সরে যান, বিজেপি সরকার আসুক, তারপর কিভাবে রাজ্য চালাতে হয় আমরা দেখিয়ে দেব। ছাড় দিয়েছে, পকেটে পয়সা ভরলেই সব ছাড়। যা বেআইনি কাজ একটাও ফ্রিতে হয়নি, সবের জন্য কড়কড়ে নোট গুনে দিতে হয়েছে। আর এটারই শিল্প নতুন তৈরি করেছে, এই যে এত বিজনেস সামিট করছে না, এইটাই শিল্প। যা খুশি বেআইনি করো, আমাকে পয়সা দিলেই হবে। যা খুশি বেআইনি করো, সরকারের পকেটে পয়সা দাও, সব আইনি হয়ে যাবে, বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার আমাদের কিছু প্রশ্ন রয়েছে। বেআইনি বাড়ি ভেঙে ফেলুন, সেগুলোকে আইনি বানিয়ে লাভটা কি? কারণ এমনি রিপোর্ট বলছে কলকাতা ভূমিকম্প প্রবণ। কলকাতায় আগামী 50 বছরে ভূমিকম্পর প্রবণতা বাড়ছে। এই সব বেআইনি বাড়িগুলো, যেগুলোকে আপনারা টাকা নিয়ে লিগাল করবেন, যেগুলো আপনাদের কোনো কনস্ট্রাকশন নিয়ম মানেনি, সেগুলো যখন ধসে ধসে পড়বে, ভেঙে ভেঙে পড়বে কিংবা হেলে যাবে, তখন তো আম জনতারই প্রাণ যাবে। তখন কি করবেন? এই প্রশ্ন নিয়েই আজ মিউনিসিপ্যালিটির তরজা এখানে শেষ করলাম, কারণ আরেকটা তরজা অত্যন্ত ইন্টারেস্টিং। সেই তরজার নাম দেউচা তরজা, দেউচা পাচামি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই দেউচা পাচামিকে ঘিরে বাংলা আগামী 100 বছরে আরো উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিণত হবে। আর তারপর এই দেউচাতে আমরা যা যা দেখেছি, বারংবার দেখেছি, তা সমস্যা। আমরা দেখেছি দেউচাতে বারবার কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যেদিন প্রকল্প শুরু হয়, মুখ্যমন্ত্রী যেদিন তড়িঘড়ি ঘোষণা করলেন যে দেউচাতে কয়লা তোলার কাজ শুরু হয়ে গেছে, প্রকল্প শুরু হচ্ছে, সেদিন আদিবাসীরা তীর ঝনক চালিয়েছিল। আমরা আপনাদের দেখিয়েছি 19শে ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি দেউচার রাজনৈতিক অবস্থা কি, দেউচার আদিবাসীরা তারা ঠিক কি বলছেন। সরকার প্রতিশ্রুতি রাখছে না, এমন বক্তব্য দেউচা থেকে আমরা পেয়েছি মাইনরিটিদের, আদিবাসীদের। কিন্তু এবার কেন্দ্রের সেই রিপোর্ট, যে রিপোর্ট দিয়ে আমরা শুরু করেছিলাম, কেন্দ্রের সেই রিপোর্ট, যে রিপোর্টে বলা হচ্ছে মাওবাদীরা বাংলায় আসছে, জঙ্গলমহলতে রয়েছে, তার সঙ্গে হুগলি মুর্শিদাবাদকেও টার্গেট করছে, সেই রিপোর্ট আমাদের চিন্তা বাড়াচ্ছে। কারণ যেখানে জমি, যেখানে আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার, সেখানে ইতিহাস বলছে মাওবাদ কিংবা মাওবাদীদের আনাগোনা বেড়েছে। তাই আমাদের প্রশ্ন, দেউচা পাচামিতেও কি মাওবাদী সমস্যা মাথা চাড়া দিয়ে উঠছে? আদিবাসীদের যে আন্দোলন হচ্ছে দেউচায়, সেই দেউচার আন্দোলনের পেছনে কি মাওবাদীরা রয়েছে? এই প্রশ্ন নিয়ে আমরা বীরভূমের যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, তার কাছে গিয়েছিলাম। প্রশ্ন খুব সহজ ছিল, বীরভূমে কিংবা দেউচায় মাওবাদী সমস্যা কি রয়েছে? কারণ কেন্দ্রীয় রিপোর্ট বলছে অন্ধ্র থেকে মাওবাদীরা, ছত্তিশগড় থেকে মাওবাদীরা আর সেখানকার জায়গা, সেখানকার জঙ্গলকে নিরাপদ মনে না করে বাংলার দিকে আসছে। তাহলে বীরভূম কি সচেতন? উল্টে অনুব্রত বাবু তিনি আমাদের রিপোর্টারকেই বকে দিলেন, আমাদের দিকেই আঙুল তুললেন। দেখুন, গোয়েন্দা রিপোর্টে একটা দেখা গেছে যে ওখানে মাওবাদী ছায়া রয়েছে, সেই বিষয়ে কোন টিভি? এনকে টিভি। হ্যাঁ, এনকে টিভি বাংলা। তোমরা কোনো তদন্ত করে পেয়েছো? তাহলে আগে তোমাদের টিভিকে তদন্ত করে তুমি প্রশ্নটা করো। প্রথমে বললেন কোন টিভি, আমাদের রিপোর্টার বলল এনকে টিভি বাংলা। তখন বললেন কেন্দ্রীয় রিপোর্ট পরে হবে, আগে তোমরা গিয়ে তদন্ত করো। আচ্ছা অনুব্রত বাবু, আপনি ভেবে কি করে নিলেন আমরা তদন্ত না করে আপনাকে প্রশ্ন করছি? 19শে ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি দুদিন আমরা গিয়েছিলাম দেউচায়। আপনি যখন বলছেন আগে তদন্ত করে তারপর প্রশ্ন করো, তাহলে আপনাকে জানাই, আপনার দলের নেতা, আপনার জেলার সহসভাপতি মলয় মুখোপাধ্যায় সাহেব, তিনি কিন্তু অভিযোগ করছেন দেউচা পাচামিতে মাওবাদীরা রয়েছে এবং সেই মাওবাদী ঢুকছে ঝাড়খণ্ড থেকে এবং ঢোকাচ্ছে খোদ বিজেপি। শুনুন, সেই দেউচা কেমন আছে? সব শান্তিপূর্ণ? দেখুন, দেউচাতে তো সব শান্তিপূর্ণ বলাটা ঠিক হবে কিনা জানি না, তবে দেউচাতে যে ডেভেলপমেন্ট হবে সেই ডেভেলপমেন্ট আটকাবার জন্যে বিজেপি বিভিন্নভাবে, কখনো সিপিএমকে কংগ্রেস সাথে নিয়ে, কখনো কংগ্রেসকে সাথে নিয়ে, কখনো ঝাড়খণ্ড থেকে মাওবাদীকে সাথে নিয়ে ওই এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে। সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং
এবং সেই সময় অনুব্রত মণ্ডলের নেতৃত্বে সেখানে মানুষ এক জায়গায় হয়েছিল, তারপরে অনেক জল গড়িয়ে গেছে। এখন তো ডেউচা পাচামি অনেক অবস্থা ভালো আছে এবং সেখানে আপনারা দেখে এসছেন নিশ্চয়ই কাজ শুরু হয়ে গেছে। ব্যালেস্ট পাথর, সেখানে ব্যাসাল্ট যেটা স্টোন, সেটা ওঠার কাজ শুরু হয়ে গেছে এবং আগামী কিছু দিনের মধ্যেই সেখানে পাথর হবে, আপনার কমার্শিয়ালভাবে সেটা প্রোডাকশন হবে। হ্যাঁ, বলছেন অনেক কিছু, তো অনুব্রত বাবু এবার কি বলবেন? আমরা তো আমাদের তদন্ত করেছি, এতেও যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে শুনুন, ওখানে যে কমিটি আপনারা গড়ে দিয়েছেন, আদিবাসীদের যে কমিটি আপনারা গড়ে দিয়েছেন, সেই কমিটির সদস্যরা কি বলছে, সেখানকার আদিবাসী বাসিন্দারা কি বলছে এই প্রসঙ্গে শুনুন। আদিবাসীদের জমির একটা দীর্ঘদিন থেকে একটা সমস্যা আছে। আপনার ধরুন যারা সরকারি জমিতে বসবাস করছেন ওনাদের একটা পাট্টার দাবি আছে। এই পাট্টার দাবি হয়তো যারা ল্যান্ড ডিপার্টমেন্ট আছেন, স্থানীয় যারা ভূমি দপ্তরের লোকগুলো, ওরা হয়তো ওনাদের কথা, মানে যারা হয়তো সরকারি জমিতে বসবাস করছেন তাদেরকে পাট্টা দেওয়ার পরিকল্পনা, কিংবা হয়তো বিএলআর অফিসে এসে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখন তাদের মধ্যে কিছু একটা সংশয় চলে আসছে, সেই হিসেবে তারা কিন্তু সেই পন্থাটা অবলম্বন করছে হতাশায়। এদের কি কেউ পেছন থেকে কেউ মদত দিচ্ছে? মদতের মতো তো সেরকম মনে হয় না, তবে মানুষ স্পষ্ট প্রশ্ন করব, জঙ্গল আছে, জমি আছে, আদিবাসী আছে, মাওবাদী আছে। দেখুন সত্যি কথা আমি বলছি, মাওবাদী শান্তিপ্রিয় আদিবাসী মানুষ মাওবাদী পন্থাকে কখনো অবলম্বন কোনোদিন করে না। তবে মাওবাদীরা বারবার শান্তিপ্রিয় মানুষদেরকেই, আদিবাসীদেরকেই ঢাল হিসেবে ব্যবহার করে। সালভা জুডুমও করেছে, দান্ডা কারান্নাতেও হয়েছে, সারান্ডাতেও হয়েছে। জানো তুমি এই ইতিহাসগুলো জানো? এখানেও কি তাই হচ্ছে? হয়তো আমরা জানি পূর্বতম সরকার যখন ছিলেন তখন এদের কিছু আদিবাসীদের কিছু দাবি দেওয়া কিংবা তাদের ভূমি যেটা ন্যায্য পাওনা, যেগুলো আপনার বললাম যে ভেস্টেড ল্যান্ডে যারা বসবাস করছেন, কিংবা সরকারি যেগুলো আপনার এত উন্নয়নের আমরা যেসব কথাগুলো শুনি আর কি, এগুলো হয়তো দেখা যায় সঠিক পরিকল্পনা আদিবাসীদের হাতে সেই সমস্ত উন্নয়নের যে একটা এজেন্ডা, এগুলো যখন আদিবাসীদের হাতে পৌঁছায় না তখন আদিবাসীরা কিছু কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত হয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখাও যায় তারা কিন্তু মাওবাদী পন্থা নেই এটা আমি বলবো না, তবে হয়তো তারা কিছু একটা সরকারের কে বলতে চায় যে আমাদের এই দাবি দেওয়া আছে। এবার আবার একবার শুনুন অনুব্রত বাবু, অনুব্রত মণ্ডলকে যখন এই প্রশ্ন করা হয়েছিল মাওবাদী নিয়ে, মাওবাদীদের আনাগোনা নিয়ে, তিনি কি বললেন শুনুন। দাদা, গোয়েন্দা রিপোর্টে একটা দেখা গেছে যে ওখানে মাওবাদী ছায়া রয়েছে, সেই বিষয়ে কোন টিভি? এনকেটিভি। হ্যাঁ, এনকেটিভি বাংলা। তোমরা কোনো তদন্ত করে পেয়েছো? তার আগে তোমাদের টিভিকে তদন্ত করে তুমি প্রশ্নটা করো। দাদা, গোয়েন্দা রিপোর্টে একটা দেখা গেছে যে ওখানে মাওবাদী ছায়া রয়েছে, সেই বিষয়ে কোন টিভি? এনকেটিভি। হ্যাঁ, এনকেটিভি বাংলা। তোমরা কোনো তদন্ত করে পেয়েছো? তার আগে তোমাদের টিভিকে তদন্ত করে তুমি প্রশ্নটা করো। আমরা তদন্ত করেছি অনুব্রত বাবু, আমরা তদন্ত করেছি, তদন্ত করেই আমাদের সাংবাদিক আপনাকে এই প্রশ্নটা করেছে। সহজ উত্তরটা কেউ দিচ্ছে না, কিন্তু তাহলে কি আবার রাজ্যে মাওবাদী সমস্যা ফিরে আসবে? কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট যে ইঙ্গিত দিয়েছে তা নিয়ে কি সত্যি এই প্রশাসন চিন্তিত? নবান্ন সূত্র এক কথা বলছে, কিন্তু সরাসরি কেউ কিচ্ছু বলছে না। আমি আপনি কি আতঙ্কিত হব? আমি আপনি কি চিন্তিত হব? কারণ আমরা কেউ চাই না মাওবাদী সন্ত্রাস আরো একবার বাংলার মুখে দাপিয়ে বেড়াক। আজ এখানেই শেষ করছি। একটা ছোট্ট কথা বলে শেষ করার আছে। অনেক সময় আমাদের নেতারা একটু ঔদ্ধত্য প্রকাশ করে ফেলেন, কিন্তু সেই ঔদ্ধত্য আসলে আম জনতার জন্যই খারাপ। নেতা আম জনতার জন্য, নেতার নিজের বলে কিছু নেই। নেতা যে কাজ করে সেটা আম জনতার উন্নয়নের জন্য। তাই আম জনতার সিকিউরিটি নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন নেতাদের হয়তো ঔদ্ধত্য না দেখিয়ে একটু ভদ্রভাবে, নম্রভাবে এবং অবশ্যই অক্সিজেনওয়ালা মাথাটা খাটিয়ে সেই সমস্যার সমাধানের দিকে ঝোঁকা উচিত। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।